মোহনা টিভির পর্দায় স্বাগত আপনাদের সকলকে। সাড়া দাও বাংলাদেশ আরেকটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমার সাথে অতিথি হিসাবে যিনি যুক্ত হয়েছেন তিনি হলেন মহাব্যবস্থাপক জনসংযোগ বিভাগ ইউএস বাংলা এয়ারলাইন্সের জনাব কামরুল ইসলাম। স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মহানা টিভিকে। এয়ারলাইন্স নিয়ে শুরুতে জানতে চাই, বর্তমানে বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবসা কেমন যাচ্ছে এবং যদি আমাদেরকে একটু বলতেন সার্বিক পরিস্থিতি আসলে কেমন। ধন্যবাদ আপনাকে। ব্যস্ততা তো ডেফিনিটলি পাবলিক রিলেশনে যেদিন থেকে কাজ শুরু করেছি, এটা আসলে কোনো টাইম ফ্রেমের মধ্যে আসলে নাই। কারণ অন্যান্য জবগুলোতে যেমন ৯টা ৫টা ১০টা ৬টা ডিউটির একটা ব্যাপার থাকে, ৮ ঘন্টা ডিউটির একটা লিমিটেশন থাকে। বাট পিআর কমিউনিকেশন হচ্ছে আনলিমিটেড টাইম আসলে। এটা আপনার আমি হচ্ছে ঘুমের সময়টা ছাড়া বাকি পুরো সময়টাকে আপনাকে আসলে বলব যে কাজের মধ্যেই থাকতে হয়, সবসময় সচেতন থাকতে হয়, সবসময় অ্যালার্ট থাকতে হয়। যেকোনো সময় যেকোনো পরিবেশ পরিস্থিতির জন্য আপনাকে ফেস করতে হবে এবং সেটা সমাধানের রাস্তাও খুঁজে নিতে হবে। দীর্ঘ প্রায় ২৮ বছর আমি বলব যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে পাবলিক রিলেশনে কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ ২৮ বছরের যাত্রাপথে বাংলাদেশ এভিয়েশনে আমি বাস্তবিকভাবে আমি যেটা চোখে দেখছি কিংবা আমার জব মার্কেটে আসার পরে যেটা ফিল করছি, অনেক চ্যালেঞ্জিং আসলে। এখানে চ্যালেঞ্জের বাহিরে কিছু নাই। কম্পিটিশনটা এমন, আপনার ডোমেস্টিক মার্কেটটা যদি আমি চিন্তা করি, ডোমেস্টিকে আপনার যেসব ক্যারিয়ারগুলো আছে তাদের সাথে আপনার ইন্টারনাল একটা কম্পিটিশন থাকছে। যখনই আপনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে আপনার ফ্লাইট শুরু করবেন, তখনকার কম্পিটিশনটা আসলে আমি বলব যে পুকুর থেকে সমুদ্রে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। আপনি ইন্ডিভিজুয়াল রুটের জন্য ইন্ডিভিজুয়াল কম্পিটিটর আপনার তৈরি হয়ে যাবে। লাইক আমি ছোট এক্সাম্পল হিসেবে যদি নেই, সেটা ঢাকা থেকে আমরা যখন দুবাইতে ফ্লাইট অপারেট করি, কম্পিটিশনটা আমার যেমন ন্যাশনাল ক্যারিয়ারের সাথে আমাকে করতে হচ্ছে, তেমনি আমার ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স এমিরেটসের সাথে আমাকে করতে হচ্ছে। আমাকে করতে হচ্ছে ফ্লাই দুবাইয়ের সাথে। আমাকে করতে হচ্ছে বিভিন্ন থার্ড ক্যারিয়ার যেগুলো আছে, যে ট্রানজিট হয়ে দুবাইতে যাচ্ছে, তাদের সাথে কম্পিটিশন করছে। এখানে যেমন সার্ভিস কম্পিটিশনের ব্যাপার থাকে, তেমন ফেয়ার কম্পিটিশনের একটা ব্যাপার থাকে। সব কিছু মাথায় রেখে আপনাকে একটা বিজনেস প্ল্যানের মধ্যে থাকতে হয়। আমাকে শুধুমাত্র বিজনেস প্ল্যানের মধ্যে যদি ফেয়ার ব্যাপার সার্ভিস তা না, আপনাকে এয়ারক্রাফট, আপনার ম্যানেজমেন্ট ফেভারেবল এয়ারক্রাফটটা লাগবে। প্যাসেঞ্জার ফেভারেবল এয়ারক্রাফট দিয়ে প্যাসেঞ্জার স্যাটিসফাইড থাকবে। ম্যানেজমেন্ট ফেভারেবল এয়ারক্রাফট দিয়ে আপনাকে বিজনেসের জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি টিকে থাকলেই ব্যবসা করার সুযোগ থাকবে। আপনি টিকে থাকলেই আপনার এয়ারলাইন্সকে, আপনার ইন্ডাস্ট্রিকে আপনি আসলে মানে আপনি এক্সপানশনে যেতে পারবেন। দেশ আপনার কাছ থেকে বেনিফিটেড হবে। আজকে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে জিডিপির যে কন্ট্রিবিউশন আছে, এটা অনলি 3%। whereas আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, মোর দ্যান 6-7% জিডিপি কন্ট্রিবিউশন আছে এভিয়েশন ট্যুরিজম থেকে। আমাদের সক্ষমতার অভাবের কারণে আমরা কিন্তু সেভাবে পূর্ণাঙ্গ সাপোর্ট যেমন আমরা আসলে দেশের অর্থনীতিকে দিতে পারছি না, তেমনি আসলে সরকারে আমি বলব যে এখানেও বেশ কিছু শর্টফল আছে, যেটা আমাদের কারণেও আমরা অনেক সময় পিছিয়ে যাচ্ছি সক্ষমতার কারণে। আবার সরকারের পলিসিগতভাবে অনেক ঘটনার সম্মুখীন হয়ে আসলে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিটা আমি বলব যে এগিয়ে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে আছে। ইউএস বাংলা ডোমেস্টিক ফ্লাইট নিয়ে বিভিন্ন সময় শোনা যায় যে ফ্লাইট ডিলের যেই ব্যাপারটা, এটি কি আসলে সবসময় প্রাকৃতিক কারণেই হয়ে থাকে নাকি অনেক সময় যান্ত্রিক ত্রুটির জন্যও এই ধরনের বিষয়গুলো হয়? আপনাকে একটু বলি যে আসলে ফ্লাইট ডিলে, কোনো একজন প্যাসেঞ্জার স্পেসিফিক কোনো একটা ফ্লাইটে ট্রাভেল করছে, ওই ফ্লাইটটা আইদার টেকনিক্যাল কারণে অর ওয়েদারের কারণে বা যে কোনো একটা মানে সার্টেইন কোনো একটা ঘটনার কারণে হয়তো ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। ওই প্যাসেঞ্জার কিংবা ওই ফ্লাইটে যে প্যাসেঞ্জারগুলো ছিল প্রত্যেকের মাথায় কিন্তু রয়ে গেছে ফ্লাইটটা ডিলে ছিল। এইটাকেই ওনার আসলে মাথায় রয়ে যাচ্ছে। যারা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার আছে তারা আসলে বলতে পারবে যে বেসিক্যালি আসলে সবসময় যে ফ্লাইট ডিলে হয় ব্যাপারটা কিন্তু না। আমরা ২০১৪ সালের ১৭ জুলাই থেকে যাত্রা শুরু করেছি ডোমেস্টিকে, এবং ইন্টারন্যাশনালি আমরা ২০১৫-১৬ সালের ১৫ই মে থেকে আমরা যাত্রা শুরু করেছি। অ মানে অন রেকর্ড আমরা বলব যে গত এই ১১ বছরে, প্রায় ১১ বছর ৬ মাস আমরা ফ্লাইট অপারেট করছি। আমাদের অন টাইম ফ্লাইট রেকর্ড হচ্ছে মোর দ্যান 90%। এখন মোর দ্যান 90% ফ্লাইট হচ্ছে অন টাইম, আর 10% ফ্লাইট হচ্ছে আমি বলব যে ডিলে অর এনিথিং এলস। তো সেই জায়গাটায় টেকনিক্যাল হইতে পারে, ওয়েদার হইতে পারে, এই যে উইন্টার আসতেছে, এটা ফগি ওয়েদারের জন্য আপনার উইন্টারে সকালের ফ্লাইটগুলো ম্যাক্সিমামই ডিলে হওয়ার একটা পসিবিলিটি আছে। তো সেটা যত না এয়ারলাইন্সের জন্য, তার চেয়ে বেশি হচ্ছে আমি বলব যে আমাদের যে মানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের যে ব্যাপারটা আছে, এখানে আমরা দেখছি ফগি ওয়েদারের যে ভিজিবিলিটির যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ফ্লাইট শিডিউলটা যেমন দিতে হয়, অপারেশন দিতে হয়। কখনো যদি দিনের
7টার সময় যদি ফগ কেটে যাওয়ার কথা, সেখানে যদি আপনার 11টা 12টার সময় যদি কুয়াশা না কাটে, তখন ফ্লাইটগুলো কিন্তু কনসিকুয়েন্সিয়াল ডিলে হইতে থাকে। এখন যিনি মানে বিকেলের ফ্লাইটগুলোতে অপারেট করছে, তো উনি তো ভাববে যে আমার তো ওয়েদার ইজ ওকে, তাইলে ফ্লাইটটা আমার ডিলে হচ্ছে কেন? আপনার ডিলেটা হচ্ছে ওই যে বললাম সকাল থেকে যে ফ্লাইটগুলো ডিলে হচ্ছে, ওইটা কনসিকুয়েন্সিয়াল একটা ডিলের মধ্যেই পড়ে আছে। প্যাসেঞ্জার কিন্তু স্পেসিফিক ওই ফ্লাইটের প্যাসেঞ্জাররা কিন্তু চিন্তার কিছু মানে ভাববে না যে সকালে ফ্লাইটের ডিলেটা আমাকে আসলে ক্যারি করতে হচ্ছে। বাট অ্যাজ এ অপারেটর আমাকে কিন্তু সেটা মাথায় রেখে আমাকে সেই হচ্ছে ডিলে পার্সেন্টেজটা হয়তো কমায় দিব। কিন্তু একেবারেই বের হয়ে যাওয়ার সুযোগ আছে, সেটা কিন্তু আসলে প্রাকৃতিকভাবে এটা আমার সুযোগটা নাই। একেবারেই স্পষ্ট উত্তর। আমিও আপনাদের এয়ারলাইন্সের একজন যাত্রী হিসাবে বলতে চাই, যদি কখনো আমি মনে করি যে না আমার অভিযোগ দেওয়া প্রয়োজন ইউএস বাংলার যে কোনো কর্মকর্তার ব্যবহার কিংবা ফ্লাইটে যারা থাকেন তাদের ব্যবহারে যদি আমি ক্ষুব্ধ হই কিংবা আমার মনে হতে পারে যে না আমি এটি কর্তৃপক্ষকে জানাবো, সেই ক্ষেত্রে আসলে পদ্ধতি কি? আপনি যদি বিফোর ট্রাভেল এ ধরনের কোনো পরিবেশ সম্মুখীন হন কিংবা ইন ফ্লাইটে যদি কোনো ধরনের প্রবলেম, আপনি এয়ারক্রাফটে উঠে আমাদের যারা কেবিন ক্রু থাকেন, পার্সার থাকেন, তাদের কাছে আপনি একটা কমেন্টস স্লিপ আপনি চাবেন। চাওয়ার পরে ডেফিনিটলি আপনি আপনার যে অভিমতটা আছে, আপনার যে সাফারিংটা আছে, আপনি সেটাকে মেনশন করবেন। আই এম শিওর কনসার্ন ডিপার্টমেন্টের কাছে সেটা চলে যাবে এবং অ্যাজ এর্লি অ্যাজ পসিবল সেটাকে আপনাকে অ্যান্সারিংয়ে যেমন যাবে, সলিউশনে যাওয়ার চেষ্টা করবে। এই যে আমি কমেন্ট করার যেই ব্যাপারটা আপনি বললেন, ধরুন যে আমার একেবারে এয়ার হোস্টেসের বিপক্ষেই আমার অভিযোগ। যেটা করবেন আপনি যখন নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছাবেন, তারপরে যে এয়ারপোর্ট অথরিটি যেটা আছে আমাদের, সেটা ডোমেস্টিকে যেখানে হোক কিংবা ইন্টারন্যাশনাল কোনো ডেস্টিনেশন থাকবে, আমাদের কনসার্ন আমার যে স্টাফরা আছে তাদের সাথে যদি আপনি মিট করেন কিংবা আপনি যদি ইনফোতেও যদি আপনি কোনো একটা মেসেজ আপনি মেইল করে দেন, আই এম শিওর ইউ উইল গেট দ্য রেসপন্স। আমি জানি আপনি এই দায়িত্ব পালনের সাথে, সাথে আপনি আমাদের আ কলিগের মতোও দায়িত্ব পালন করছেন। আপনি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনসংযোগ কর্মকর্তা থেকে সম্পাদক হয়ে ওঠার গল্পটা যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। বেসিক্যালি আমি নিজেকে এই মিডিয়া ইন্ডাস্ট্রি একজন মানুষই মনে করছি। আমি কিন্তু প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের অ্যাসোসিয়েট মেম্বার। আমি বাংলাদেশ পাবলিক রিলেশন যে অ্যাসোসিয়েশন আছে সেটার এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমি দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে এভিয়েশন পিআর নিয়ে কাজ করছি। আল্টিমেটলি বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রির যে আজকে গতিপথ, এইটাও গত ২৮ বছর ধরে দেখার সুযোগ হয়েছে। বর্তমান অবস্থায় ইউএস বাংলা গ্রুপেরই যে মিডিয়া কনসার্ন হচ্ছে ঢাকা পোস্ট। ঢাকা পোস্টের এখানে আসলে আমার বলব যে আমার ম্যানেজমেন্ট হয়তো আমার প্রিভিয়াস রেকর্ড প্লাস হচ্ছে ওভারঅল মিডিয়ার সাথে রিলেশনশিপ প্লাস হচ্ছে আমার কমিউনিকেশন যে স্কিল, সব কিছুর উপর বিবেচনা করেই আমাকে আসলে বলবো যে ঢাকা পোস্টের বর্তমানে আসলে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বটা দিয়েছে। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলোর কিছু ডিসপুট আছে। সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয়, একটা নিউজকে যখন আপনি আপলোড করবেন, তার আগে প্রয়োজনে ১০ বার ক্রস চেক করবেন। আপনার ক্রস চেক করার পর দেন আপনি আপলোড করবেন। আপলোড হওয়ার পরে সেই নিউজটা যেন কোনোভাবেই ডিলিট না হয় কিংবা কোনোভাবেই আমার পোর্টাল থেকে হারিয়ে না যায়। ওইটা আমি গত ৪ মাসে আমি বলব 100% আমি এটা সাকসেসফুলি আমি এই জায়গাটা রাখার চেষ্টা করেছি। মিডিয়ার একাল সেকাল সব কালেই আপনার দেখা হয়েছে। আ বর্তমানে গণমাধ্যমের একেবারেই সম্পাদকের বাইরে যেয়ে যদি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি উত্তর দেন যে আসলে বর্তমানে গণমাধ্যমের অবস্থা ঠিক কিরকম দেখছেন? ৫ই আগস্ট পরবর্তী গণমাধ্যমের স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা হয়তো আপনি করেছেন, তার বাস্তবায়ন কতটুকু দেখছেন বলে আপনার মনে হয়? আমার খুব কষ্ট লাগে যখন আমরা সাংবাদিকরা মোর দ্যান পলিটিশিয়ান হয়ে যাই। এটা দুঃখজনক। আমারকে সাংবাদিকই হইতে হবে। সাংবাদিক যেদিন থেকে পরিচয় মানে বহন করছে, আমি বলব যে আজন্ম এবং মৃত্যুর আগ পর্যন্ত সে সাংবাদিক পরিচয়ই সে থাকবে। বাট এইটা কেরিয়ারের জন্য প্রত্যেকটা সাংবাদিকের জন্য এটা একটা আমি বলব যে সম্মানের জায়গা। আমরা কোনোভাবেই যেন এই সম্মানটাকে নষ্ট না করি। আমাদের কাজ পলিটিক্স করা না। আমাদের কাজ হচ্ছে একটা প্রেশার গ্রুপ হিসাবে, সেটা যেই পক্ষই থাকুক না কেন গভর্নমেন্টে, যেই পার্টি গভর্নমেন্টে থাকুক না কেন, তার নীতি নির্ধারণী পর্যায়ে আমি বলব যে কিছু অ্যাডভাইস বলেন, আমাদের লেখনীর মাধ্যমে বলেন, সমালোচনার মাধ্যমে বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সরকারকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকরা সেই সহায়তাটা করবে। কিন্তু কখনই পক্ষপাতিত্ব হয়ে কিংবা লেজুরবৃত্তি করে কোনো রাজনৈতিক দলের পাশে আসলে আমি বলব যে ওইভাবে সরাসরি না থাকার জন্যে, যেটা ইদানিং বিভিন্ন পলিটিক্যাল লিডাররাও
বলা শুরু করেছে, সাংবাদিকদেরকে আমরা ইনভাইট করি না রাজনৈতিক দল গঠনের জন্য। প্রত্যেকে যার যার নিজস্ব উৎসাহ থেকেই আমাদের দলে এসে ভিড় করছে। তো এই কথাগুলো আসলে আমাদের শুনতে হতো না যদি আমরা আমাদের পেশাটাকে সম্মানের জায়গায় রেখে দিতাম। আমরা কোনোভাবেই আমার জায়গা থেকে আমি বলব মোর দ্যান পলিটিশিয়ান হওয়ার কিছু নাই। আমরা সাংবাদিক, সাংবাদিক হিসেবে থাকতে চাই। বাংলাদেশে যখন আপনার নিউজ পোর্টালের কথাই যদি আপনি বলেন যে মফস্বল সাংবাদিকরা বিপদে পড়লে একটি কথা বলা হয় যে ঢাকা হেড অফিস ওই জিনিসটিকে ততটা গুরুত্ব দেয় না। আপনি সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে আপনি কি আসলে সকলকে যারা আপনার ঢাকার রিপোর্টার কিংবা একেবারে গ্রামগঞ্জের উপজেলা প্রতিনিধি পর্যন্ত আপনাদের আছে, সেই উপজেলা প্রতিনিধিকে দেরকে কি আপনি সমানভাবে সুযোগ বা সমান চোখে দেখেছেন কিনা? আপনি শুনলে আশ্চর্য হবেন, ঢাকা পোস্টে আমি জয়েন করার আগে প্রায় অলমোস্ট 4.5 বছর, 5.5 বছর পার হয়েছে। আ মফস্বল সাংবাদিক যারা আছেন, মানে প্রতিনিধি যারা আছেন, তাদেরকে নিয়ে আসলে আমি বলব যে, যেকোনো কারণেই হোক একটা গেট টুগেদার করা কিংবা তাদের অভিমত, মন্তব্য, তাদের চাওয়া পাওয়া এগুলো আসলে বলার বা প্রকাশ করার সামনাসামনি আসলে সুযোগগুলো হয়ে ওঠেনি ঢাকা পোস্টের ম্যানেজমেন্টের সাথে। আমি ১ মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ২ মাস শেষ হওয়ার আগে বাংলাদেশের প্রায় ৭০ জন জেলা প্রতিনিধিদেরকে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে ঢাকায় এনে তাদের সাথে মিট করে ডে লং প্রোগ্রাম করেছি তাদের সুবিধা অসুবিধা জানার জন্য, বোঝার জন্য। তাই সেই জায়গাটা আমি বলব ঢাকা পোস্টের সম্পাদক হিসাবে আমার অনেক প্রায়োরিটাইজ যেসব কাজগুলো ছিল, এই প্রতিনিধিদের সাথে সম্মেলন করা, প্রতিনিধিদের বক্তব্য শোনা, এটা একটা অন্যতম একটা প্রায়োরিটি ছিল এবং সেই কাজটা আমি শেষ করেছি। চমৎকার, চমৎকার আপনার উদ্যোগ এবং অবশ্যই প্রশংসনীয়, যদিও আমার জানা ছিল না। এই মুহূর্তে আমি আসলে আরেকটি ব্যাপার নিয়ে জানতে চাই যে বাংলাদেশে আপনি পৃথিবীর অনেকগুলো দেশে ইতিমধ্যেই আপনি ভ্রমণ করেছেন, যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের হার দিনকে দিন বাড়ছেই আমি বলব। কমার আমি কোনো আ আ প্রশ্ন বা কমার কোনো symptoms ও আমি দেখছি না। তো এই যে সাংবাদিক নির্যাতনের হার কমানোর কোনো উপায় আপনি ব্যক্তিগতভাবে দেখেন কিনা? আপনি দেখেন যে সাগর রনির যে হত্যাকাণ্ড, দুঃখজনক মোর দ্যান 100 টাইমস কোর্টের মাধ্যমেই এটাকে পিছানো হয়েছে। প্রতিবেদন দাখিলের সময়সীমা পিছানো হয়েছে। আপনি যদি একটা প্রতিবেদন দিতে যদি ১২-১৪ বছর ১৫ বছর লেগে যায়, আপনি কি ধরনের আসলে বিচার প্রত্যাশা করেন? আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সর্বোপরি নৈতিকতার জায়গা থেকে বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না হবেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যাশার জায়গা থেকে আসলে আমার শূন্য থাকবে। আপনার নৈতিকতাভাবে, নীতিগতভাবে আপনাকে ঠিক হতে হবে। তারপর আপনি বিচার ব্যবস্থার কাছে যাবেন, আইন বিভাগের কাছে যাবেন। আমরা নৈতিকভাবে অনেক পিছিয়ে যাচ্ছি, যেটা আমি বলব যে এই যে লাস্ট ১৭ বছর বলেন কিংবা বাংলাদেশের ৫৪ বছরের যে ইতিহাস, খুব বেশি মধুর বলার সুযোগ নেই। অম্ল-মধুর সময়টা আমরা পার করছি। এই সময়টাকে উত্তরণের একটা সুযোগ আছে। আমার মনে হয় সেই সুযোগটাও ঠিকমতো কাজে লাগাতে পারছি কিনা, সেটাও আমার সন্দেহ অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে। তো আমি বলব, আমরা প্রত্যেকেই নীতিগতভাবে যদি আমরা ঠিক হই, তাইলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের অনেকগুলো দেশে আপনি টুরিস্ট হিসাবে গিয়েছেন বা যেকোনো কাজে গিয়েছেন। বাংলাদেশের ট্যুরিজম নিয়ে আপনি এয়ারলাইন্সেরও যেহেতু দায়িত্বে আছেন, আপনি ভালো জানবেন যে বাংলাদেশের ট্যুরিজম নিয়ে আ আমি ব্যক্তিগতভাবে অনেক আশাহত। কেননা এই দেশে সমুদ্র সৈকত আছে, এই দেশে পাহাড় আছে। আমি পৃথিবীর যতগুলো টুরিস্ট কান্ট্রিতে গিয়েছি, আমি দেখেছি তার কৃত্রিম যেগুলো তৈরি, ওই ধরনের সুযোগ সুবিধা আমাদের না থাকলেও প্রাকৃতিকভাবে স্রষ্টা কিন্তু আমাদেরকে সবকিছুই দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা ট্যুরিজমে অনেক পিছিয়ে। আপনি আমার কথার সাথে একমত পোষণ করবেন কিনা সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আপনার কাছে আমার জানতে চাওয়া যে বাংলাদেশের ট্যুরিজম কেন পিছিয়ে সেটি জানতে চাই। এ থেকে উত্তরণের পথ কি হতে পারে সেটিও জানতে চাই। আপনি দেখেন ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা যখন মালয়েশিয়াতে যাই, বিশেষ করে কুয়ালালামপুরে যখন যাই, আমরা প্রত্যেকেই চেষ্টা করি টুইন টাওয়ারে যাওয়ার জন্য। তার সৌন্দর্য দেখার জন্য, সেখানে কিছু ছবি ওঠানোর জন্য। ফ্রান্সে যখন যাই তখন আইফেল টাওয়ারে যাওয়ার চিন্তা করি। ঠিক স্ট্যাচু অফ লিবার্টিতে যে সবাই ওই আইকনিক যে টাওয়ারটা থাকে, এটাকে টার্গেট করেই একটা শহর একটা টুরিস্ট সিটি হিসেবে পরিগণিত হয়। আপনি কি বলেন যে বাংলাদেশে কোনো একটা সিটিতে এই ধরনের কোনো আইকনিক একটা স্ট্যাচু আছে, যেটাকে পাশে যেয়ে আমি একটা ছবি উঠাতে পারি? যাকে টার্গেট করে টুরিস্টরা, বিদেশি টুরিস্টরা বাংলাদেশে আসতে পারে কিংবা লোকাল টুরিস্টরা সেই সিটিতে যেতে পারে। এই ধরনের একটা পরিবেশ, পরিস্থিতি কিংবা একটা টাওয়ার আমরা আসলে তৈরি করতে পারি নাই।
আমরা ট্যুরিজমের কথা বলি, আমরা কথায় বললে আমরা কক্সবাজারের কথা বলি, আমরা সুন্দরবনের কথা বলি, সিলেটের চা বাগানের কথা বলি। বাস্তবে চিন্তা করেন তো আপনার কক্সবাজারে গত ২ দশকে কিছু সৌন্দর্যবর্ধক কিছু হোটেল ছাড়া কি হয়েছে ওই জায়গাটায়? একটা ট্যুরিস্ট হিসাবে আফটার ইভিনিং সময়টাকে এক্সপেন্ড করার জন্য আপনার কোন মানে জায়গাটায় যাবেন, কিংবা আপনি বলবো যে মানে কোনোভাবে আপনাকে সময়টাকে ব্যয় করার জন্য তো আপনাকে একটা চিত্তাকর্ষক কোনো কিছু একটা জায়গা লাগবে তো। সেই জায়গাটাকে আমরা তৈরি করতে পেরেছি। আমরা দেখেন অ্যা হালাল ট্যুরিজমের একটা অপশন আমরা তৈরি করতে পারি। আমরা রিভার বেসড ট্যুরিজম আমরা যেতে পারি। আমরা বলবো যে রিলিজিয়াস ট্যুরিজমে আমরা যেতে পারি। এই যে বিভিন্ন ধরনের অকেশনগুলো হয়, আমি বলব যে এখানে সব ধর্মের অধিবাসী বাংলাদেশে আছে। সব ধর্মের গুলোকেই আমরা বিভিন্নভাবে পালন করছি। যেটা ইন্ডিয়াতে দেখেন বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে মানে তাদের দেশের লোকজন তো মুভ করছে, সাথে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও কিন্তু অনেক টুরিস্টরা কিন্তু যাচ্ছে সেসব ফেস্টিভ্যালগুলোতে। আমরা কি আসলে বিদেশি টুরিস্টদেরকে আমাদের কোনো ফেস্টিভ্যালকে টার্গেট করে আমরা কি নিয়ে আসতে পারছি কিনা? আমরা দেখেন যে পয়লা বৈশাখে দেখবেন যে অনেক ফরেনারদেরকে হচ্ছে, তারা কারা আসলে? তারা হচ্ছে এই দেশেই যারা থাকছেন। এই দেশে যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন কিংবা ফরেন মিশনগুলোতে কাজ করছেন, তারা কিন্তু আমাদের দেখা যায় ঠিকই পয়লা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা সে মানে আমি বলব যে সব জায়গায় ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা সেই এনজয়টা করছে। এই মার্কেটিংটা বাংলাদেশ হাই কমিশনগুলোর মাধ্যমে সারা ওয়ার্ল্ডের যে মিশনগুলো আছে, সেখানে কি আমরা কোনো বাংলাদেশ ব্র্যান্ডটাকে ডেভেলপ করার জন্য কিংবা পরিচিতি দেওয়ার জন্য কোনো উইংসকে আসলে ওপেন করতে পেরেছি? কিংবা সেই জায়গাটাকে আমরা যথাযথভাবে আমরা আসলে ফলো আপের মধ্যে রাখতে পারছি কিনা, যে একজন ট্যুরিস্ট যখন বাংলাদেশে আসবে তার জন্য যে এয়ারপোর্টে যে অনারেবল ভিসার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটাকে আমরা আসলে স্মুথ একটা পরিবেশ তৈরি করতে পারছি কিনা, এই প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে ল্যাকিংস রয়ে গেছে। এবং আমাদের যে ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড আপনাদের দেশের ট্যুর অপারেটর যারা আছে, ট্রাভেল এজেন্সি রিলেটেড, তারাও একটা আনসার্টেনিটির মধ্যে কাজ করছে, এই মুহূর্তেই আছে। বিভিন্ন ধরনের পলিসি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে। আমরা বলব যে সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি স্মুথনেসটা না নিয়ে আসতে পারবেন, মনে হচ্ছে বাংলাদেশের ট্যুরিজম আসলে ওইভাবে আমি বলব যে দেখার মতো কোনো ডেভেলপ আপনি আসলে পাবেন না। আমি বলব যে সেই জায়গাটা থেকে যত বেশি ডেভেলপ আমাদের করার সুযোগ থাকবে, জিডিপি কন্ট্রিবিউশন আমি বলব যে সেটা 3% থেকে 6, 7, 8% যাওয়ার সুযোগ আছে। আপনি দেখেন যে লাস্ট কাপল ইয়ার্সে আমাদের যে টোটাল যে বাজেট হয় লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, সেখানে এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সেই মন্ত্রণালয়ের বাজেটের পরিমাণ থাকে মোর দ্যান 5,000 crore। তো সেই জায়গাতে আপনি কী ডেভেলপ করবেন? আপনি একটা থার্ড টার্মিনাল করেছেন, আপনি ২ বছর আগে সফট ওপেনিংয়ের মাধ্যমে আপনি ওপেন করেছেন। স্টিল নাও আমরা অপারেশনাল অ্যাজ এ অপারেটর হিসাবে, অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি না। আপনি থার্ড টার্মিনাল করেছেন, অনেক সার্ভিস দিবেন আপনার বিল্ডিংয়ের ভিতরে। আপনি যে এখানে একটা টার্মিনালকে ডেভেলপ করার জন্য আপনাকে ইন্ডিপেন্ডেন্ট রানওয়ের আরেকটা দরকার ছিল। সেই রানওয়েটা আপনি একটা ফ্যাসিলিটিস রাখেন নাই। ওটা না করে আপনার একটা সুন্দর একটা আমি বলব যে একটা বাড়িই বানায় নিচ্ছেন। আপনি বিল্ডিংয়ের ভিতরে সার্ভিস দিবেন, বিল্ডিং থেকে বাইরেতে গেলে আপনাকে দেখা যাবে যে একটা ট্রাভেল করার জন্য ৩০, ৪০, ৫০ মিনিট আপনাকে ট্যাক্সি ওয়েতে আপনাকে ট্রাফিক জ্যামে পড়ে যেতে হবে। তো এই সমাধানগুলো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমের সমাধানগুলো আসলে কী করবে? ডেফিনিটলি সরকারের আগে আসে। আমরা সহযোগী ভূমিকায় আমরা অ্যাজ এ এয়ারলাইন হিসেবে, অ্যাজ এ অথরিটি হিসেবে আমরা সেখানে সহযোগী ভূমিকায় থাকবো। কিন্তু ডিসিশন মেকিংয়ে বাংলাদেশ সরকারকে আসলে সেটা করতে হবে। বাট আমি বলব যে সেখানে পর্যাপ্ত কিংবা একদম কনক্রিট কোনো ডিসিশন আসা যেটা ৫৪ বছর আমরা আসলে পাইনি। বা পরিবারকে সময় দিলেও বন্ধের দিন বা ছুটির দিন পাওয়া সম্ভব কিনা আসলে? এমন একটা সেক্টর নিয়ে আমি আসলে কাজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে এখানে ওই যে বললাম টাইম ফ্রেম নাই। আমি এমন হয়েছে যে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে গেছি। জাস্ট লাস্ট ইয়ারের কথাই বলি। মালদ্বীপে একদম ভারত মহাসাগরের একদম মাঝে থাকা অবস্থায় একটা ইমার্জেন্সি ফোন ফ্রম মাই এমডি, এবং সেই কাজটা আমাকেই করতে হবে। আমি একদিন ট্যুর ক্যানসেল করে ইনস্ট্যান্ট ফ্লাইট শিডিউল চেঞ্জ করে আরেকটা স্পিড বোট, প্রাইভেট স্পিড বোট আমার স্পিড বোটের মধ্যে রেখে আমরা শিফট করে দেন মালেতে মেইনল্যান্ডে এসে এয়ারপোর্ট যেয়ে ঢাকায় চলে আসছি। এটা কেন বললাম? যে ইমার্জেন্সি এমন একটা জিনিস, আপনার রেসপন্সিবিলিটি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি ইচ্ছা করলে এটাকে অ্যাভয়েড করতে পারিনি। তা আমার কথা হচ্ছে যে আমার কাজকে যেহেতু আমার এখন ডুয়েল রেসপন্সিবিলিটিতে আমাকে থাকতে হচ্ছে, এয়ারলাইন্স প্লাস ঢাকা পোস্ট। আমাকে শুধু কাজ শেষ করার জন্য ৯টার অফিসকে আমরা ৮টার সময় অনেক সময় চলে আসি। এখানে কাজ শেষ করে আমাকে ঢাকা পোস্টে যেতে হয়।
তা ঢাকা পোস্টে কিছু ডেফিনেটলি কিছু রেগুলেটরি যেসব কাজগুলো আছে, সিগনেটরি কাজগুলো আছে, সেগুলো সমাধান করতে হয়। সব কিছু মিলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আসলে ইটস ভেরি টাফ, বাট ম্যানেজ করতে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে কাজ ফেলে রাখার সুযোগ নেই, আর ফেলে রাখলেই ডাবল হয়ে যাচ্ছে। তার চেয়ে বেটার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে শেষ করে দেওয়া। চেষ্টা করছি। আপনার কথার প্রসঙ্গ থেকেই আমার আসলে মাথায় আসলো যে আ একজন তরুণ যিনি কিনা এখন কোনো একটি চাকরিতে ঢুকতে চান অথবা কোনো একটি ব্যবসা করতে চান, সবচেয়ে বেশি তিনি যেই আ চিন্তায় থাকেন, তার মধ্যে যেই চিন্তা কাজ করে সেটি হলো টাইম ম্যানেজমেন্ট। আপনার মতো ব্যস্ত মানুষের টাইম ম্যানেজমেন্ট আমি দেখতেই পাচ্ছি অত্যন্ত মানে খুবই ক্রুশিয়াল মোমেন্ট এর মধ্য দিয়ে যাচ্ছেন। তো তরুণদের উদ্দেশ্যে আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কি বলার থাকবে? তারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে আমার যে এই দীর্ঘ সময়ের যে এক্সপেরিয়েন্স এবং বাস্তব জিনিসগুলো যেটা আমি দেখছি, সেটা হচ্ছে তরুণদের মধ্যে অস্থিরতা কাজ করে প্রচুর। পাশ করার সাথে, সাথে জব পাওয়ার একটা টেনডেন্সি কাজ করে। এমনকি একাডেমিকভাবে যুক্ত থাকার মধ্যেই হয়তো জবের মধ্যে ঢোকার চেষ্টা করছে। বাট আমার পার্সোনাল একটা ভিউ আছে, সেটা হচ্ছে অস্থির সময়ে স্থির থাকা। আমরা যেটা করি, অস্থির সময় আরো অস্থির হয়ে যাচ্ছি। যার কারণে এন্ডিংয়ে যেতে পারছি না, ডেস্টিনেশন যেয়ে পৌঁছাতে পারছি না। কিংবা আমাদের যে প্রফেশনে যখন আমরা এন্ট্রি লেভেলেও ঢুকি, তো আমরা সেই জায়গাটায় এবং কারো সাথে যদি আমার প্রফেশনাল ইন্ট্রোডিউসও হয়, আমি বলব যে রিলেশনশিপটা হইতে হবে মোর দ্যান প্রফেশনাল। আপনার প্রফেশনালি ইন্ট্রোডিউস হবে, সম্পর্ক ডেভেলপ হবে পার্সোনালি। তাইলে এই যে রিলেশনটা, এটা অনেক লম্বা সময়ের জন্য আসলে থেকে যাবে। আমি বলব যে হোল লাইফ এটাকে ক্যারি করার সুযোগ থাকবে। তো আজকে আমার জায়গা থেকে আমি যদি বলি যে আজকে প্রায় ২৮ বছর যদি প্রতিদিন একজনের সাথেও যদি আমার ইন্ট্রোডিউস হয়ে থাকে পার্সোনালি, ২৮ বছর কত হাজার মানুষের সাথে আমার প্রফেশনাল ইন্ট্রোডিউসটা হয়েছে, এবং আমার বিশ্বাস মোর দ্যান 99% সম্পর্কটাই পজিটিভ সম্পর্ক নিয়ে আমি আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সেই জায়গাটায় তরুণদের বলব যে এটাকে অস্থির সময় না ভেবে একটু স্থিরতার মাধ্যমে আসলে যার যার গন্তব্যে যেভাবে যাওয়া উচিত সেটাকে বাছাই করে দেন জব মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া। আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি, আমি যেকোনো আ মানুষকে যেহেতু আমাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন এটি সাড়া দাও বাংলাদেশ। আমি যেকোনো মানুষকে ইন্টারভিউ করার আগে তার সম্পর্কে একটু জানি। তো বর্তমানে আ আমাদের চোখে আপনি শূন্য থেকে শীর্ষে ওঠা একজন মানুষ। কিন্তু আ অনেক তরুণী ইদানিং সময়ে ডিপ্রেশনে ভোগে নিজের ভবিষ্যৎ নিয়ে। আপনার শুরুটাও তো একেবারে শূন্য হাতেই ছিল। শুধু মেধা, পড়াশুনো কিংবা সার্টিফিকেট এগুলো ছাড়া আর কিছুই সেরকম ছিল না। আজকে আপনি দুটো বড়, বড় পদে আছেন। আ ডিপ্রেশনে না পড়ার জন্য তরুণ সমাজকে কোনো যদি উপদেশমূলক কোনো আমাদেরকে বার্তা দিতেন কিংবা আমিও তো তরুণ যে আমরা যেন ডিপ্রেসড না হই সেই জায়গাটা নিয়ে আপনার আসলে না, কি এই বলার যে আছে? বাস্তবতা আমি যেটা বললাম যে অস্থির সময়ে স্থির থাকা, এইটাই আমরা আসলে থাকি না। এখনই পেতে হবে। আমাকে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য খুব কম সময়ে আমাকে অনেক উপরে উঠে যেতে হবে। অনেক সেলারি প্রত্যাশা বেড়ে যাবে। আমি নিজে জানছি যে আমার এক্সপেরিয়েন্স নাই। বাট আমি যখন স্যালারি এক্সপেকটেশন করি, তখন দেখা গেলো একটা এক্সপেরিয়েন্সড মানুষের চেয়ে হয়তো সে বেশি এক্সপেক্ট করছে। যখনই এটা কোম্পানি তাকে দিচ্ছে না কিংবা কিছু, তখনই সে একটা ডিপ্রেশনের মধ্যে কাজ করছে। সে অ্যাপ্লিকেশন করছে। তো অ্যাপ্লিকেশন জব মার্কেটে লাইক অনেকে জব সার্কুলার দেখে তারা এপ্লাই করছে, রেসপন্স পাচ্ছে না। বের করতে হবে ১ম এ আসলে কেন আমাকে আসলে রিপ্লাই দিচ্ছে না কিংবা আমাকে ইন্টারভিউর জন্য কল করছে না। এই ফাইন্ডিংসগুলো আসলে স্থিরভাবে তারা করছে না। আপনি দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা হয়তো ফার্স্ট অফিসার হিসেবে একটা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে একটা সার্কুলার দিলাম। একটা লাইনম্যান হিসেবে আপনি হয়তো ফার্স্ট অফিসারের ক্রাইটেরিয়া জানেন না, এটা সে আসলে কি? পাইলটদের মানে ক্যাপ্টেন প্লাস ফার্স্ট অফিসার, অনেকে হয়তো দেখা গেল ফার্স্ট অফিসার মানে একটা এয়ারলাইন্সে ঢোকার জন্য ১ম হয়তো অফিসার কোনো একটা পোস্ট হিসেবে সে ট্রিট করছে। সে যেকোনো একটা সাবজেক্ট থেকে লাইক আর্টসেরই কোনো একটা সাবজেক্ট থেকে পাস করে ওটা দেখে সে এপ্লাই করে দিল অনলাইনে। স্বাভাবিকভাবেই সে তো রিপ্লাই পাবে না। তা আমি তো ফার্স্ট অফিসার চাইছি, আমি এপ্লাই করছি। বাট এটা আসলে বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি? এই রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি ফুলফিল না করে এপ্লাই করেন, আপনি কখনোই কোম্পানিগুলো থেকে কিংবা প্রতিষ্ঠানগুলো থেকে আপনি রিপ্লাই পাবেন কিংবা আপনি ইন্টারভিউতে কল পাবেন, এটা ভাবার কোনো কারণ নাই। 100% রিকোয়ারমেন্টস ফুলফিল হলে দেন ইউ শুড গো ফর এপ্লাই।
এইটা এইটা আসলে আমি বলব যে ওটা মেনটেন করে তাহলে অস্থিরতা আসলে জায়গাটা থাকবে না। আমার যা ক্যাপাবিলিটি আছে, আমার যা অ্যাচিভমেন্ট আছে, আমার যদি কোনো রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ করে দেন গো ফর অ্যাপ্লাই। আমি সিওর যে আপনার মানে আমি বলব যে প্রতিষ্ঠানগুলো আপনাকে সেভাবে রেসপন্স করবে এবং আপনাকে হয়তো আপনার তাদের পজিশনের পাতে আপনাকে চুজ করে নিতে পারে। দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করে আজকের এই অবস্থানে এসেছেন। আ বর্তমানে যারাই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন অথবা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করেন, অধিকাংশ তরুণের স্বপ্ন থাকে দেশের বাইরে চলে যাওয়ার। এই জায়গাটা আসলে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে বেসিক্যালি এইভাবে কখনোই আমি চিন্তা করি নাই। আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১ম দিনের ছাত্র, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আ আমি ওই ইউনিভার্সিটিতে আ ঢোকার আগেও আমি আসলে ২ টাই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। একটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। বাট ১ বছর লস দিয়ে যে আমি শাহজালালে ভর্তি হয়েছি এবং সেই সময়টা ছিল আ এস আ এরশাদের যে পিরিয়ডটা ছিল 90 র আগে আমি 89 এ আমি নটরডেম ক্লাসে পাস করেছি। তো সেই সময়ে আ সেশন জটের একটা আধিক্য ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই অতিরিক্ত সময় আসলে এডুকেশনে ব্যয় না করে একটা কম সময়ের ভিতরে পাশ করে যদি বের হওয়া যায়। তখন একটা নতুন ইউনিভার্সিটি সার্কুলার সেটা হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং সেখানে ১ বছর লস দিয়ে যেয়ে আমার সায়েন্সের স্টুডেন্ট থেকে আমি আসলে ইকোনমিক্সে শিফট করেছিলাম। তা ইকোনমিক্স থেকে পাশ করে আমি অলমোস্ট আমি বলব যে আ সাবজেক্টই জব না হয়তো। বাট আমি যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন সংগঠনগুলোর সাথে ইনভলভ ছিলাম। যার কারণে হয়তো আজকে যে আমি পিআর কমিউনিকেশন নিয়ে কাজ করছি, সেটা হয়তো আমার সেই ইউনিভার্সিটি থেকে হাতে খড়ি আমি বলব। যেহেতু সাংগঠনিক একটা মানুষ হিসেবে অনেকের সাথে আমাকে সেই স্টুডেন্ট লেভেলে কাজ করতে হয়েছে। তারই ধারাবাহিকতা আমি পরবর্তী সময়ে আসলে আমি বলব যে পিআর কমিউনিকেশনটাকে আমার চয়েস করে নেওয়া এবং সেটা থেকে আসলে আমি জিএমজি এয়ারলাইন্সে আমার সেই 1998 এ আমি জয়েন করেছি। এবং তারপর থেকে আসলে বের হইতে পারিনি আসলে। আমি বলব যে সেটাকে আমি ধ্যান-জ্ঞান মনে করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বাট পিয়ার কমিউনিকেশন এ আমার একটা জিনিস হচ্ছে সবসময় দেখা গেল যে আ যখনই একটা ক্রাইসিস থাকে, ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় পিয়ারকে আসলে স্মরণ করে ম্যানেজমেন্টগুলো। বাট আমার অভিব্যক্তি হচ্ছে নট অনলি ক্রাইসিস, আপনার খারাপ সময় না। আপনাকে ভালো সময়েও পিআর ডিপার্টমেন্টকে আপনার স্মরণে রাখতে হবে। বিকজ অফ আপনার খারাপ সময়টা যদি পিআর ডিপার্টমেন্ট যদি একটা স্টেবল পজিশন নিয়ে আসতে পারে, আপনার ভালো সময়েও পিআর ডিপার্টমেন্ট তার ক্যাপাবিলিটি দিয়ে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসকে মাস পিপলের কাছে পৌঁছে দিতে পারবে। তাই আমি সবসময়ই বলব পিআর কমিউনিকেশন ডিপার্টমেন্টটাকে যেকোনো কর্পোরেট ম্যানেজমেন্ট আমি বলব যে এটা প্রায়োরিটাইজ যদি করে, প্রায়োরিটি দেয়, তাহলে আমি বলব যে একটা প্রতিষ্ঠানে এগিয়ে যাওয়ার গল্পটা অনেক সুন্দর থাকে। ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা দুটো প্রশ্ন করেই আমি শেষ করতে চাই। ১ম প্রশ্নটি হলো প্রবাসী যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য ইউএস বাংলার পক্ষ থেকে কি স্পেশাল কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেটি জানতে চাই। আর দ্বিতীয়টি হলো এয়ারলাইন্সের চাকরি দীর্ঘদিন ধরে করছেন। কখনো মনে হয়নি যে এই এয়ারলাইন্সের বাইরে যেয়ে অন্য কিছু করা উচিত বা আমি অন্য কিছু করতে চাই? আহ আচ্ছা, প্রবাসীদের ব্যাপারটা আমি বলি। সেটা হচ্ছে যে ডেফিনিটলি আমরা শুরু থেকেই যে প্ল্যানটা ছিল, প্রবাসী বাংলাদেশীরা সারা ওয়ার্ল্ডে যত জায়গায় আছে, আমরা ধারাবাহিকভাবে সেই রুটগুলোতে ফ্লাইট অপারেট করব। এবং আপনি ইতিমধ্যে জানেন, ঢাকা থেকে দুবাই, শারজা, আবুধাবি, মাস্কাট, দোহা, জেদ্দা, রিয়াদ এই ডেস্টিনেশনগুলোতে মানে অলমোস্ট আমি বলব যে 50% প্রবাসীরাই কিন্তু সেই ডেস্টিনেশনগুলোতে অবস্থান করছে এবং সাথে, সাথে কুয়ালালামপুর, সিঙ্গাপুরে আমরা কিন্তু সেই ২০১৬ সালের ১৫ই মে থেকে ইন্টারন্যাশনাল রুট যখন শুরু করেছি, তখন থেকে কিন্তু আমরা এই ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেশন ধারাবাহিকভাবে করছি। এবং সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু ঢাকা মালদ্বীপ রুটেও ফ্লাইট অপারেশন শুরু করেছি। যেটা স্বাধীনতার পর প্রায় ৫৪ বছর আমি বলব যে যত না প্রবাসীরা মালদ্বীপে গেছে, তার ডাবলের চেয়েও বেশি প্রবাসী মানে সরি টুরিস্টরা কিন্তু মালদ্বীপে ভ্রমণ করেছে শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট অপারেট করার জন্য। এবং আরেকটা জিনিসও বলে রাখি, ঢাকা গঞ্জতে যে বাংলাদেশ বিমান সহ আদার্স এয়ারলাইন যারা বিভিন্ন সময় এসছে, তারা কিন্তু চায়না সিভিল এভিয়েশনের কমপ্লায়েন্স ফুলফিল করে চায়না কোনো প্রভিন্সে কিন্তু ফ্লাইট অপারেট করতে পারে নাই। আমরা কিন্তু ২০১৮ সালের ২৬শে এপ্রিল থেকে নন স্টপ আমরা কোভিডকালীন সময়েও আমরা ঢাকা গঞ্জ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছি। এই যে ডেভেলপমেন্ট, এটা আমি বলব যে প্রবাসীদের সার্ভিস দেওয়ার জন্যই আমরা আসলে এগিয়ে আসছি এবং সাথে, সাথে বাংলাদেশি অনেক প্রবাসী যারা দেশের বাইরে অনেক সময় মৃত্যুবরণ করেন, তাদের ডেড বডি ক্যারি করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। ইউএস বাংলা অনেক জায়গাতেই আমি বলব যে ফ্রি অফ কস্টে সেই ডেড বডিগুলো ক্যারি করার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের যেসব গন্তব্যগুলো আছে।
আর একটা জিনিস লাস্ট যেটা বলেছেন আমাকে, এইটা যে মনে হয়নি ব্যাপারটা এমন না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এভিয়েশন টোটালি একটা আনসার্টেনিটির মধ্যে এগিয়ে যাচ্ছে। আপনি যতগুলো দেখছেন চালু এয়ারলাইন্স আছে লাইক ইউএস বাংলা, এয়ার এস্ট্রা, নভো, বন্ধ হওয়া এয়ারলাইন্স কিন্তু এর চেয়ে ৩ গুণ বেশি আছে। এই বন্ধ হওয়ার মিছিলটা কিন্তু চোখের সামনে দেখেছি। অনেক অনিশ্চয়তা কাজ করেছে। তারপরে আমি বলব যে ডেডিকেশনটা থাকার কারণে এবং ফিউচারকে আসলে আমি বলব যে এয়ারলাইন্সটাকে ভালোবাসার কারণে, এটাকে ওন করার কারণে এই ইন্ডাস্ট্রিতে আসলে বের হওয়া হয়নি। তো আমি চাই আমার যদি ডেভেলপমেন্ট থাকে সেটা এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই, এবং আমি চাই বাংলাদেশ এভিয়েশন যেন আরও সামনের দিকে এগিয়ে যায় এবং বাংলাদেশ এভিয়েশন অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির মতো যেন একটা আমি বলব যে লিডিং পর্যায়ে থাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম এমন একজন ব্যক্তির মুখে তরুণদেরকে নিয়ে নানান উপদেশমূলক কথা, যিনি আসলে একই হাতে কর্পোরেট সেক্টর সামলাচ্ছেন, অন্যদিকে সামলাচ্ছেন দেশের গণমাধ্যম। বাংলাদেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল তিনি সামলাচ্ছেন। ধারাবাহিকভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সমস্ত জনসংযোগ ডিপার্টমেন্ট থেকে শুরু করে নানান কাজ কিন্তু তিনি সামলাচ্ছেন। তার মুখে শুনছিলাম তরুণদের ডিপ্রেশন কাটানোর উপায়গুলো ঠিক কি কি। এমন একটি মানুষ, আজকে আমি বিশ্বাস করি, আজকে তার কথার কোড ধরেই বলছি যে প্রবাসীদের সুযোগ সুবিধার জন্যই তার এয়ারলাইন শুরু থেকে চিন্তা ভাবনা করেছেন যে প্রবাসীরা কোন কোন রুটে আসলে চলাচল করেন এবং কোন কোন রুটে প্রবাসীদের জন্য ফ্লাইট চালু করা হলে প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে যে সকল ট্যুরিস্টরা বাইরের দেশে ট্যুর করার জন্য যান, তাদেরকেও কিন্তু তারা প্রায়োরিটি দিয়েছেন। আজকে কামরুল ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়। আজকে তার সাথে কথা বলতে যেয়ে আরেকটি যেই বিষয়টি আমি বুঝতে পেরেছি বা যেই বিষয়টি উঠে এসেছে আজকের পর্বের মাধ্যমে, সেটি হলো বাংলাদেশ ট্যুরিজমের কোথায় অভাব রয়েছে, ট্যুরিজমের আসলে কি কি দিকগুলো ডেভেলপ করলে আমরা বাইরের ট্যুরিস্টদেরকে আকর্ষণ করতে পারবো। আজকের পর্বটি নির্দিষ্টভাবেই আমি বলতে চাই, আজকের পর্বটি বাংলাদেশ ট্যুরিজমের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্ব। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থানে আবারও আমি মোহাম্মদ আবু আবিদ সাড়া দাও বাংলাদেশের মাধ্যমে মোহনা টিভির পর্দায় হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।